কিন্তু ওয়াইসির যে পরিমাণ ভূমিকা রাখার প্রয়োজন ছিল ফিলিস্তিন ইস্যুতে, আমরা সেরকম ভূমিকা দেখছি না, লক্ষ্য করছি না। যারা ফিলিস্তিনবাসীদেরকে সহযোগিতা করছে আর্থিক এবং খাদ্য সামগ্রী দিয়ে, তাদের পণ্য আমাদেরকে বেশি করে কিনতে হবে। ঢাকাতে বিশাল সমাবেশ হবে, আমরা আশা করছি অনেক লোকের সমাগম হবে সেখানে। জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্ব করে, তার পরবর্তী অবস্থানে রয়েছে ওআইসি। লেখক, সমাজকর্মী, আইনজীবী আমিনুল ইসলাম মামুনের কথা শুনতে চাই। মামুন ভাই, আপনি তো আজকের বিষয়টা নিয়ে তো অবশ্যই বলবেন যে ফিলিস্তিন সংকটে বাংলাদেশি মুসলমানদের কি করণীয়। সেই সঙ্গে আমি আপনাকে একটি প্রশ্ন যুক্ত করে দিচ্ছি, সেটি হচ্ছে আন্তর্জাতিক মুসলিম সংগঠনগুলো যেমন ওআইসি, আরব লীগ, এগুলো এই সংকটে কি ধরনের ভূমিকা পালন করছে এবং আসলে কতটা কার্যকর হচ্ছে তাদের সেই ভূমিকা, অথবা যদি তারা কার্যকর কোনো ভূমিকা পালন করে না থাকে তাহলে কি ধরনের ভূমিকা তাদের পালন করা উচিত। ধন্যবাদ। আপনার প্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের যে বিষয়ে ফিলিস্তিন সংকট বাংলাদেশি মুসলমানদের করণীয়, সে বিষয়ে আমি প্রথমে কথা বলি এবং পরবর্তীতে যে প্রশ্নটি আরো যুক্ত হয়েছে সেটি নিয়ে কথা বলি। ফিলিস্তিন সংকটে বাংলাদেশের মুসলমানদের যা করণীয়, সারা বিশ্বের মুসলিমদেরও অনেকটা তাই করণীয়। তবে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন আমরা ফিলিস্তিন বাসীদের জন্য যে খাদ্য সামগ্রী পাঠানোর ব্যাপারটি, সেটি আমরা করছি এবং আরো করতে পারি। চিকিৎসা সেবা, তারপর আর্থিক সহযোগিতার যে ব্যাপারটি আছে, কূটনৈতিক সহযোগিতা, তারপরে ইসরায়েলি পণ্য বর্জন এবং তাদের জন্য দোয়া করা, যেটি মসজিদে মসজিদে হচ্ছে। এই বিষয়গুলো আমরা সবাই জানি, সবাই করছি। কিন্তু ইসরায়েলি পণ্য বর্জনের পাশাপাশি আমাদের আরো একটি কাজ করা মনে হয় জোর দেওয়া হচ্ছে না প্রচারণায় বা আমাদের কথাবার্তায়। আরো একটু বেশি জোর দিতে হবে, সেটি হচ্ছে যে সকল রাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী এবং আর্থিক সহযোগিতা পাঠাচ্ছে, ওই সকল রাষ্ট্রের পণ্য বেশি পরিমাণে আমাদেরকে কিনতে হবে। আমাদের মার্কেটে যদি সেসব রাষ্ট্রের পণ্য পাওয়া যায় যারা ফিলিস্তিনবাসীদেরকে সহযোগিতা করছে আর্থিক এবং খাদ্য সামগ্রী দিয়ে, তাদের পণ্য আমাদেরকে বেশি করে কিনতে হবে। এটি হলো একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে প্রতিবাদের যে ব্যাপারটি, সেটি আমরা বহু বছর বহু যুগ ধরে করে আসছি এবং সামনেও করতে থাকবো, করব। আগামীকাল ঢাকাতে বিশাল সমাবেশ হবে, আমরা আশা করছি অনেক লোকের সমাগম হবে সেখানে। ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্চ ফর গাজা, আমরা সবাই যেন আগামীকালের কর্মসূচিতে অংশ নেই, সে ব্যাপারে সচেষ্ট থাকব। আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে, বিশেষ করে ওআইসির কথা আমরা ধরি, জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্ব করে, তার পরবর্তী অবস্থানে রয়েছে ওআইসি। বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করে এই ওআইসি। কিন্তু ওআইসির যে পরিমাণ ভূমিকা রাখার প্রয়োজন ছিল ফিলিস্তিন ইস্যুতে, আমরা সেরকম ভূমিকা দেখছি না, লক্ষ্য করছি না। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব ফিলিস্তিনের জন্য ওআইসি তাদের যথাযথ ভূমিকা পালন করবে এবং বিশ্বের মুসলিম যারা রয়েছে তাদের অন্তরের ভাষা, তাদের অন্তরের যে চাওয়া, সেটি তারা পূরণ করবে। এটি আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই যেন তাদের ঘুম ভাঙে এবং তারা যেন পদক্ষেপ নেন। সম্প্রতি আমরা গত কয়েকদিন আগে আপনার এই চ্যানেলেই একটি আলোচনা অনুষ্ঠানে আমরা যেই মধ্যস্থতার একটি ব্যাপার নিয়ে আমরা কথা বলেছিলাম, যে প্রতিবাদ তো সারা বিশ্ব থেকে হচ্ছে, বাংলাদেশের প্রান্ত থেকেও হচ্ছে। আমরা তখন বলেছিলাম যে তুরস্ক একটি উদ্যোগ নিতে পারে, এরদোয়ান, অথবা বাংলাদেশের আমাদের যে সরকার প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও একটি পদক্ষেপ নিতে পারেন। যদিও আমাদের সরকার প্রধান অত্যন্ত জটিল একটি পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেছেন, মাত্র কয়েকদিন হলো দায়িত্ব পেয়েছেন। ওনার পক্ষে কতটুকু সম্ভব হবে সেটি আমাদের একটি চিন্তার বিষয়। কিন্তু তুরস্কের যে ব্যাপারটি বললাম, তখন পর্যন্ত তুরস্ক অনেকটা নীরবই ছিল, কিন্তু তার পরপরই আমরা দেখলাম যে তুরস্ক সম্প্রতি গত দু একদিন ধরে মোটামুটি কথাবার্তা বলা শুরু করেছে এবং গাজাকে পুনর্গঠনের ব্যাপারে তিনি জোরালো মত ব্যক্ত করেছেন। এটি আমাদের জন্য অতি সম্প্রতি একটি আশার আলো যে হ্যাঁ, তুরস্কের মতো দেশ প্রাণ খুলে কথা বলছে ফিলিস্তিনবাসীর জন্য। তো আমরা
ওআইসি কেও আমরা বলবো, আমরা আশা করব যে ওআইসিও তাদের সরব হবে এবং তারা তাদের যেমন ভূমিকা মুসলিম বিশ্ব প্রত্যাশা করে তেমন ভূমিকা তারা রাখবে, এটা আমরা আশা করি।